ওয়েলকাম টু সিশান একাডেমিতে স্বাগত। আজকে আমরা প্রিভিয়াস ইয়ার সিরিজে ক্যালকাটা হাইকোর্টের যে এলডি এর এক্সাম হয়েছিল মেন্সের 2020 সালে তার ম্যাথসের পেপারটা আমরা সলভ করব। ঠিক আছে, এখানে ডেসক্রিপটিভ ছিল। ডেসক্রিপটিভ কোশ্চেন কীভাবে সলভ করতে হয়, বিভিন্ন এক্সাম যেমন হচ্ছে মিসলেনিয়াসের মেনটাও তোমাদের ডেসক্রিপটিভ থাকবে। সেই জন্য বলবো যারা মিসলেনিয়াস বা এইসব পরীক্ষা দিচ্ছ, মেন্সের কোশ্চেন যেখানে হচ্ছে কি ম্যাথস ডেসক্রিপটিভে লিখতে হয়, সলভ করতে হয়, তাদেরকে বলবো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। ওকে, চলো লেট স্টার্ট। হ্যাঁ, কীভাবে কোশ্চেনটা ছিল দেখো। বলেছে এখানে হচ্ছে গিয়ে সেখানে 300 মার্কের পরীক্ষা ছিল। গ্রুপ এতে অ্যারিথমেটিক ছিল, গ্রুপ বিতে ছিল দেখো ইংলিশ, হ্যাঁ অ্যারিথমেটিক 100, ইংলিশ 100, গ্রুপ সিতে জেনারেল নলেজ 100টা ছিল। ঠিক আছে, গ্রুপ এতে অ্যারিথমেটিক, তার মধ্যে হচ্ছে গিয়ে দুটো ছিল, হ্যাঁ 8টা করে কোশ্চেন সলভ করতে হতো। 8টা কোশ্চেন আমি এখানে পরপর রেখেছি দেখো, 6টা আর পরের পেজে আছে 12টা। টোটাল হচ্ছে গিয়ে 12টা কোশ্চেন ছিল, তার মধ্যে তোমাকে 8টা কোশ্চেন করতে হবে। ওকে, চলো আর কথা না বলে কীভাবে সলভ করতে হয় সেগুলো আমি তোমাদেরকে শেখাবো। চলো, ফার্স্ট কোশ্চেন কী আছে দেখে নাও। আমি ভালো করে টাইপ করে নিয়েছি যাতে বুঝতে সুবিধা হয় তোমাদের। বলেছে ইন এ রেগুলার উইক দেয়ার আর 5 ওয়ার্কিং ডেজ অ্যান্ড ফর ইচ ডেজ দ্য ওয়ার্কিং আওয়ার আর 8। ঠিক আছে, প্রতিদিন হচ্ছে 8 ঘন্টা করে কাজ, আর হচ্ছে 5 দিন ছিল ওয়ার্কিং ডে প্রতি সপ্তাহে। এ ম্যান গেটস রুপিস 2.40 পার আওয়ার। পার ঘন্টায় সে 2.40 টাকা পায়, হ্যাঁ 2 টাকা 40 পয়সা পায় ফর রেগুলার ওয়ার্ক, অ্যান্ড 3.20 পার আওয়ার্স ফর ওভারটাইম। ওভারটাইম করলে সে 3.20 টাকা পায়। ঠিক আছে, ইফ হি আর্ন রুপিস 432 ইন 4 উইকস দেন হাউ মেনি আওয়ার্স ডাজ হি ওয়ার্ক ফর। মানে সারা সপ্তাহ জুড়ে সে টোটাল কত ঘন্টা কাজ করেছে। আচ্ছা দেখো, 4টে সপ্তাহে তাহলে টোটাল সে যদি রেগুলার কাজ করতো, রেগুলার কত ঘন্টা কাজ করতো দেখো তোমার 4 সপ্তাহে। হ্যাঁ আচ্ছা, তো এইখানে একটু লিখতে হবে যে ইন 4 উইকস। অঙ্কটা ভিডিওটা একটু লেন্দি হবে যেহেতু ডেসক্রিপটিভ, সেই জন্য ধৈর্য ধরে দেখো। ঠিক আছে, ধৈর্য ছাড়া কম্পিটিটিভ এক্সামে কিছুই হবে না, এইটুকু তোমরা সবাই জানো। ঠিক আছে, যারা ধৈর্য ধরে শেষ পর্যন্ত টিকে থাকতে পারবে তারাই হচ্ছে গিয়ে অ্যাকচুয়ালি সাকসেসফুল হবে। ঠিক আছে, ওই জন্য বলবো ধৈর্য ধরে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। ওকে, ইন 4 উইকস হিজ টোটাল আওয়ার অফ রেগুলার ওয়ার্ক। হ্যাঁ, ইন 4 উইকস তাহলে টোটাল দেখো 5 ঘন্টা করে দিনে কাজ করেছে, সে হচ্ছে গিয়ে প্রতিদিন 8 ঘন্টা, তাহলে হচ্ছে গিয়ে টোটাল 4 সপ্তাহে। তাহলে ইন 4 উইকস টোটাল রেগুলার ওয়ার্ক, টোটাল আওয়ার্স, HOURS আওয়ার্স ফর রেগুলার ওয়ার্ক। ইকুয়াল টু কত হবে না, হচ্ছে কি তোমার দেখো 4 সপ্তাহ 5টা দিন হচ্ছে রেগুলার ওয়ার্কিং ডে, যদি 8 ঘন্টা করে প্রতিদিন কাজ করে তাহলে এইটা, তাহলে ইকুয়াল টু কত 4 5 20 8 2 16 মানে 160 আওয়ার্স। ঠিক আছে, এবার হচ্ছে গিয়ে তাহলে সে 4 সপ্তাহে যদি ধরো এই 160 ঘন্টা কাজ করে ফর রেগুলার ওয়ার্ক, তাহলে সে টোটাল কত ইনকাম করে ফর রেগুলার ওয়ার্ক। হিজ আর্নিং কত হবে দেখো 160 আওয়ার্স ইন্টু হচ্ছে গিয়ে রেগুলার ওয়ার্কের জন্য দেখো 2.40 টাকা, 2.40। ঠিক আছে, তাহলে এটাকে গুণ করলে হবে গিয়ে তোমার রুপিস 384 টাকা। ওকে, 384 টাকা হলো। এবার সে বলেছে টোটাল হচ্ছে গিয়ে 4 সপ্তাহে 432 টাকা পায়। তাহলে ফর ওভার টাইম, হ্যাঁ তাহলে আর্নিং, হ্যাঁ ফর ওভার টাইম আর্নিং, হিজ আর্নিং কত হবে, তাহলে আমার 432 থেকে এটা বাদ দিয়ে দেবো, কত তাহলে হচ্ছে কি 432 মাইনাস 384 ইকুয়াল টু রুপিস দিস, ইকুয়াল টু হচ্ছে কি কত তোমার এদিকে 32 আর এদিকে হচ্ছে কি তোমার 16 মানে হচ্ছে কি 48। ওকে, 48 টাকা।
তাহলে 48 টাকার জন্য হচ্ছে গিয়ে পার আওয়ারে হচ্ছে গিয়ে 3.20 টাকা হচ্ছে গিয়ে তার পাইছে। তাহলে 48 টাকা পেতে কত ঘন্টা কাজ করেছে সেইটা দেখেন, ঠিক আছে। তাহলে হচ্ছে গিয়ে ওভার টাইম আওয়ার, হ্যাঁ, হিজ ওভার টাইম ইন 4 উইকস, ইকুয়াল টু কত হবে? 48 টাকাকে হচ্ছে 48কে তোমার 3.20 এত আওয়ার্স হয়ে যাবে, এত আওয়ার্স। তাহলে ইকুয়াল টু কত হচ্ছে দেখো, 0.2 কেটে দাও, 16 দিয়ে 32 16 3 48, মানে হচ্ছে কি 15 ঘন্টা হচ্ছে 15 আওয়ার্স। ওকে, তাহলে কি চেয়েছিল? বলছে দেন হাউ মেনি আওয়ার্স ডাজ হি ওয়ার্ক ফর। তাহলে 4 সপ্তাহে সে টোটাল কত ঘন্টা কাজ করেছিল। therefore his total hours of work কত? রেগুলার দেখো আমরা পেয়েছিলাম 160 আওয়ার, প্লাস হচ্ছে ওভার টাইম হচ্ছে 15 আওয়ার্স, তাহলে হচ্ছে কি টোটাল 175 আওয়ার্স। ওকে, এটা হচ্ছে কি অ্যান্সার। এইভাবে এখানে লিখে করতে হবে। ওকে, এরপরে আসছি কোয়েশ্চেন নাম্বার 2। বলেছে এ পার্সন বরোজ ₹5,000 ফর 2 year at 4% per annum simple interest. He immediately lent it to another person at এত ফর 2 year, ঠিক আছে। ফাইন্ড হিজ গেইন ট্রানজাকশান পার ইয়ার। দেখো কিছুই নেই, সে 4% হচ্ছে গিয়ে সুদে ধার নিয়ে হচ্ছে 6.14% হচ্ছে গিয়ে আবার সুদে টাকা খাটালো, ঠিক আছে। তার লাভ অ্যাকচুয়ালি কত? তাহলে অ্যাকচুয়ালি তার লাভ হচ্ছে গিয়ে এই যে 6 মাইনাস এত। তাহলে তাহলে ওই ব্যক্তি কত? এই 6 মাইনাস 6 পয়েন্ট মানে 6.14 থেকে 4 বাদ দিয়ে মানে 2.14 এত পার্সেন্ট হচ্ছে গিয়ে তার প্রফিট, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে তাহলে এখানে একটু লিখে দাও, তাহলে হিজ গেন ইজ কত? 6 of 1/4 minus 4 or 2.14 for 2 years on কত? ₹5,000, ঠিক আছে। মানে 5,000 টাকার এই যে এত পার্সেন্ট হচ্ছে 2 বছরে যা হবে সেটাই হচ্ছে কি তার আর্নিং হবে অ্যাকচুয়ালি, ঠিক আছে, বা হচ্ছে কি তার গেন হবে। ওকে, তাহলে এবার আমাদের ফর্মুলা জানি, হ্যাঁ, I equal to PRT by 100, হ্যাঁ, we know I equal to PRT by হচ্ছে কি 100, ঠিক আছে। হেয়ার I আমরা বের করব, P জানি, P হচ্ছে 5,000 টাকা, আর হচ্ছে গিয়ে তোমার হচ্ছে গিয়ে এখানে কত? 2.14 এত পার্সেন্ট, টি হচ্ছে গিয়ে তোমার 2 ইয়ার্স, ঠিক আছে। তাহলে বসিয়ে দাও, ইকুয়াল টু হচ্ছে 5,000 ইন্টু এখানে কত? 4 দিয়ে 8 একে 9 আর 4, মানে উপরে 9 নিচে আসবে 4, ইন্টু হচ্ছে গিয়ে 2, তাহলে উপরে নিচে হচ্ছে 100 ইন্টু 9 এর 4, এই যে 4টা নিচে, ব্যাস এই কাটাকাটি করো, 0 0 0 0, এবার 2 2 4 আর 2 25, তাহলে 25 নয় 225। আচ্ছা, এখানে কোনো 6.14, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। তাহলে 25 নয় 225 টাকা, তাই তো? 225 টাকা, তাই ₹225। এবার কি বলছে? ফাইন্ড হিজ গেইন ইন দ্য ট্রানজ্যাকশান পার ইয়ার বলেছে। এটা তো আমাদের 2 বছরে, তাহলে হিজ গেইন, দেয়ারফর হিজ গেইন
পার ইয়ার ইকুয়াল টু কত 225 বাই হচ্ছে গিয়ে 2, ওকে, এইটা ইকুয়াল টু রুপিস 2 কাটো, 2 একে 2, 2 একে 2, 2 2 4.50 এত অ্যান্সার, এটাই অ্যান্সার, ওকে। এরপরে আসি কোশ্চেন নাম্বার 3। কি বলেছি দেখো, বলছি দ্য এভারেজ নাম্বার অফ ভিজিটার্স অফ এ লাইব্রেরি ইন ফার্স্ট 4 days অফ এ উইক কত না হচ্ছে গিয়ে তোমার 58। দ্য এভারেজ ফর দ্য সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ ডেজ ওয়াজ 60। আচ্ছা, ইফ দ্য নাম্বার অফ ভিজিটার্স অন দ্য ফার্স্ট অ্যান্ড ফিফথ ডেজ ওয়ার ইন দ্য রেশিও 8:9, then what is the number of visitor on the fifth day of the library? ঠিক আছে। আচ্ছা, এভারেজ নাম্বার অফ দ্য ভিজিটার্স হচ্ছে 4 day বলেছে কত না হচ্ছে গিয়ে তোমার ফার্স্ট 4 day, কিন্তু ঠিক আছে টোটাল হচ্ছে 7 দিন, 7 দিনের মধ্যে ফার্স্ট 4 ডেতে হচ্ছে এভারেজ এত, তাহলে টোটাল ভিজিটার্স পেয়ে যাব। তাহলে টোটাল ভিজিটার্স of first 4 day, first 4 day ইকুয়াল টু হচ্ছে গিয়ে তোমার 4 × 58, ওকে, তাহলে ইকুয়াল টু হচ্ছে গিয়ে তোমার 232 এতজন। এবার এভারেজ এরপরে কি বলেছে দেখো, এভারেজ ফর সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ ডে হচ্ছে 60, তাহলে সেক্ষেত্রেও তোমার হচ্ছে গিয়ে কদিন 4 দিন, তাহলে হচ্ছে গিয়ে টোটাল ভিজিটার্স ফর সেকেন্ড, থার্ড, ফোর্থ অ্যান্ড ফিফথ ডে কত হবে ইকুয়াল টু হচ্ছে গিয়ে 4 × কত 60, মানে হচ্ছে গিয়ে 240, ওকে। এবারে দেখো তাহলে এখানে হচ্ছে গিয়ে এইখান থেকে দেখো এই যে ফার্স্ট 4 ডে মানে সেখান থেকে কি আছে 1 2 3 4, আর এই দ্বিতীয়টায় দেখো 2 3 4 5। এবার আমি যদি এইটা থেকে এইটা বাদ দিই, ঠিক আছে, তাহলে কি হবে, কি পাবো বলো তো, ডিফারেন্স অফ ফিফথ ডে আর ফার্স্ট ডে ডিফারেন্স পেয়ে যাব, ঠিক আছে। তাহলে দেয়ারফর ডিফারেন্স অফ ফিফথ ডে অ্যান্ড ফার্স্ট ডে ডিফারেন্স অফ ভিজিটার্স লিখতে হবে এখানে, ভিজিটার্স অফ ফিফথ ডে অ্যান্ড ফার্স্ট ডে ইকুয়াল টু কত 240 মাইনাস 232 ইকুয়াল টু হচ্ছে কি কত হবে 8। এবার দেখো এইখানে কি বলেছে, এখানে ফিফথ আর ফার্স্ট ডের হচ্ছে ভিজিটরের রেশিও দেওয়া ছিল 8:9 দেওয়া ছিল না, তাহলে অ্যাকর্ডিং মানে লেট ধরে নাও, লেট ফিফথ ডে অ্যান্ড ফার্স্ট ডে নাম্বার অফ ভিজিটার্স of first and fifth day be কত না 8x and 9x respectively, ঠিক আছে। তাহলে এখানে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন, তাহলে দেয়ারফর ATQ অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন কি না 9x মাইনাস 8x ইকুয়াল টু হচ্ছে 8, তাই না। তাহলে সেখান থেকে আমরা কি পাচ্ছি x ইকুয়াল টু 8। হ্যাঁ, এবার আমাদের কি চেয়েছিল দেখো, দেন হোয়াট ইজ দ্য নাম্বার অফ ভিজিটার্স অন দ্য ফিফথ ডে অফ দ্য লাইব্রেরি, তাহলে দেয়ারফর দ্য নাম্বার অফ ভিজিটার্স অফ ফিফথ ডে
অন ফিফথ ডে, অন ফিফথ ডে। ফিফথ ডেতে আমরা কত ধরেছিলাম 9x, তাহলে 9 × 8 ইকুয়াল টু 78, 72, এটা হচ্ছে অ্যান্সার। ওকে, এইভাবে তোমাদেরকে লিখে লিখে করতে হবে। এরপরে এসে কোশ্চেন নম্বর 4। কী বলেছি দেখো, বলেছি দ্য কারেন্ট অফ এ স্ট্রিম অ্যাট 1 km/h, a motorboat goes 35 km upstream and back to the starting point in 12 hours. The speed of the motorboat in still water. তাহলে আমরা ধরে নিই স্পিড অফ দ্য মোটরবোট, লেট স্পিড of the motorboat in still water equal to x km/h। ওকে, তাহলে হচ্ছে গিয়ে আর স্পিড অফ দ্য স্টিম দেওয়া আছে 1 km/h, দেয়ারফর আপস্ট্রিম rate of the boat of the motorboat বা মোটরবোট লেখা MOTOR মোটরবোট ইকুয়াল টু কী হবে, তাহলে আপস্ট্রিমে যখন যাবে তখন x-1 এত km/h। ওকে, আর যখন ডাউনস্ট্রিম রেট অফ দ্য মোটর বোট তখন কী হবে x+1 এত km/h। ওকে, এই হলো। এবার এইখান থেকে তাহলে আমরা আপস্ট্রিম রেট ডাউনস্ট্রিম রেট পেয়ে গেছি, টোটাল ডিস্টেন্সও জানি 35 কিলোমিটার, তাহলে ডিস্টেন্স বাই হচ্ছে স্পিড করে টাইম পেয়ে যাব, সেই দুটো টাইমের যোগফল হবে গিয়ে 12। তাহলে দেয়ারফর ATQ অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন 35 বাই হচ্ছে গিয়ে x-1 প্লাস 35 বাই x+1 ইকুয়াল টু হবে গিয়ে তোমার 12 আওয়ার্স। ব্যাস, ওকে। তাহলে এইখান থেকে আমাদেরকে সলভ করতে হবে, করে ইকুয়েশনটা ফর্ম করে এক্সের ভ্যালু বের করতে হবে, এক্সের ভ্যালু বের করলেই আমাদের অ্যান্সার। ওকে, তাহলে এখান থেকে আমরা যদি ধরো সলভ করি, প্রথমে দেখো এটাকে 35 কমন নিয়ে এদিকে ভাগ করে দাও, করে দিলে এইটা দেখো তোমার সিম্পলিফাই যখন করবে এই দুটো লসাগু x-1 × x+1 হয়ে যাবে, আর উপরে x+1 প্লাস x-1 1 কেটে যাবে, মানে 2x। তাহলে আলটিমেটলি একটা ইকুয়েশান দাঁড়াবে, এটা তোমরা সলভ করবে, করে দেখবে ইকুয়েশানটা এরকম দাঁড়াবে। ইকুয়েশানটা যেটা দাঁড়াবে কীরকম না হচ্ছে গিয়ে তোমার আসবে 6x² মাইনাস 35x মাইনাস 6 ইকুয়াল টু 0, এরকম ইকুয়েশানটা এসে দাঁড়াবে। ঠিক আছে, তারপরে একে তুমি মিডিল টার্ম ফ্যাক্টর করো। দেখো 6 36, দুটোর গুণফল হবে গিয়ে 36, কিন্তু বিয়োগফল হতে হবে, যেহেতু এখানে প্লাস আর এখানে দেখো মাইনাস আছে, বিয়োগফল হবে 35, তাহলে 36 মাইনাস 1 করতে হবে। ঠিক আছে, তাহলে এটাকে আমরা 6x² মাইনাস 36x প্লাস x করে দিই, মাইনাস 6 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে দুটো ফ্যাক্টর আমরা পেয়ে যাচ্ছি কি, প্রথমটায় হচ্ছে 6x কমন নিয়ে নেব, নিয়ে x-6 কমন চলে যাবে, তাহলে আলটিমেটলি যেটা হবে x-6 ইন্টু হচ্ছে গিয়ে তোমার 6x+1। ঠিক আছে, এটা তোমরা করো, আমি শর্টে করলাম। তাহলে এখান থেকে দেখো এইটাকে যখন আমরা 0 করব তখন এক্সের ভ্যালু নেগেটিভ আসবে। ঠিক আছে, স্পিড তো মোটর বোটের স্পিড কখনো তো নেগেটিভ হতে পারে না, তাহলে দেয়ারফর x ইকুয়াল টু 6 হবে, যেহেতু লিখে দেবে ব্র্যাকেটে, যেহেতু x নট ইকুয়াল টু -1/6। ঠিক আছে, নেগেটিভ হয় না। দেয়ারফর স্পিড অফ দ্য মোটরবোট in still water is কত না হচ্ছে গিয়ে 6 km/h। ওকে, এটা অ্যান্সার।
এরপরে এসে কোশ্চেন নাম্বার 5 বলেছে ইফ দ্য কস্ট প্রাইস ইজ 25% অফ সেলিং প্রাইস দেন হোয়াট ইজ দ্য প্রফিট পার্সেন্ট। হ্যাঁ, তাহলে এখানে সেলিং প্রাইসে ধরে নাও 100, ঠিক আছে, 100 না ধরে 100x ধরো, ঠিক আছে। তাহলে লেট দ্য সেলিং প্রাইস ইকুয়াল টু রুপিস 100x। ওকে, তাহলে দেয়ারফর সিপি কস্ট প্রাইস কী হবে, বলে যে 25% অফ দ্য সেলিং প্রাইস, তাহলে হচ্ছে গিয়ে রুপিস 100x ইন্টু 25/100, 25% বলেছে, ঠিক আছে। তাহলে ইকুয়াল টু কত হচ্ছে, রুপিস 25x হলো। এবারে তাহলে প্রফিট কত হবে, এটা আমাদের এসপি, এটা হচ্ছে গিয়ে তোমার সিপি, তাহলে দেয়ারফর প্রফিট ইকুয়াল টু হচ্ছে গিয়ে রুপিস 100x মাইনাস 25x। ওকে, তাহলে ইকুয়াল টু রুপিস 75x। তাহলে দেয়ারফর প্রফিট পার্সেন্টেজ ইকুয়াল টু কত হবে না, হচ্ছে কি 75x প্রফিট বাই হচ্ছে কি কস্ট প্রাইস 25x ইন্টু হচ্ছে কি 100, ব্যাস এত পার্সেন্টেজ। দেখো x কেটে গেল, 25 3 75, তাহলে ইকুয়াল টু 300%, এটা হবে অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 6। কি বলেছে, তরুণ গট 30% কনসেশন অন দ্য লেভেলড প্রাইস, ঠিক আছে, অফ অ্যান আর্টিকেল অ্যান্ড সোল্ড ইট ফর রুপিস 8,750 টাকা উইথ 25% প্রফিট অন দ্য প্রাইস হি বট, ঠিক আছে। হোয়াট ওয়াজ দ্য লেভেলড প্রাইস, তাহলে এখানে তাহলে সে হচ্ছে কি 30% ডিসকাউন্ট পেয়েছিল। ওকে, তারপরে দেখো সে হচ্ছে 25% প্রফিট করেছে, কত টাকায় বিক্রি করেছে এইটা, তাহলে হেয়ার সেলিং প্রাইস অফ দ্য আর্টিকেল ইকুয়াল টু কত না, রুপিস 8750, এত টাকা হচ্ছে সেলিং প্রাইস ছিল। এবার যেহেতু 25% প্রফিট, তাহলে হ্যাঁ হিজ বট প্রাইস, মানে বট প্রাইস বা তার কস্ট প্রাইস যাকে বলে, বট প্রাইস অর কস্ট প্রাইস অফ তরুণ, লিখে দাও, অফ ইকুয়াল টু কত হবে না, হচ্ছে গিয়ে দেখো তোমার এসপিটা দেওয়া আছে, সেখান থেকে হচ্ছে সিপি বের করবে 8,750 টাকা, যখনই আগে যাবে হ্যাঁ সিপি বের করবে 100টা উপরে, যেহেতু 25% প্রফিট তাহলে নিচে 125, ব্যাস 25 দিয়ে কাটাকাটি করো, 25 4 100, 25 5 125, 5 দিয়ে কাটো, 5 1 5, 5 7 35, 5 3 15, 0, তাহলে ইকুয়াল টু দাঁড়াচ্ছে তোমার কত, আচ্ছা 0 4 3 12 দিয়ে, আচ্ছা একটু কাটাকাটিটা ঠিক হলো তো, আচ্ছা কততে কাটলাম, 25-এ কাটলাম, 25 4 100, 25 5 125, 5 দিয়ে কাটলাম, 5 1 5, 3 8, 3 7, 5 7 35, 36 37, ও এটা 5 5 25, সরি, হ্যাঁ এইগুলো একটু খেয়াল করতে হবে। তাহলে 4 0 0, 4 5 20, 0 আর 17 4 68, 69 70, মানে হচ্ছে কি 7,000 টাকা। তাহলে সে 7,000 টাকায় জিনিসটা কিনে হচ্ছে 8,750 টাকায় বিক্রি করেছিল, তাতে তার 25% প্রফিট হয়েছিল। এবার দেখো এই যে 7,000 টাকায় কিনেছিল যেটা, সেটা কি, সে হচ্ছে লেভেলড প্রাইসের উপর 30% কনসেশন
দিয়ে কিনেছিল, তাহলে হচ্ছে কি এখান থেকে তাহলে আমরা পেয়ে যাব দেয়ারফর লেভেলড প্রাইস ইকুয়াল টু রুপিস, দেখো 7,000 তার সে কিনেছিল। হ্যাঁ, এবার দেখো যখনই আগে যাব তাহলে 100টা উপরে 30% কনসেশন দিয়েছিল, তাহলে হচ্ছে 100 মাইনাস 30 মানে হচ্ছে কি 70, ব্যাস। তাহলে ইকুয়াল টু হচ্ছে কি রুপিস 10,000। তাহলে 10,000 ছিল জিনিসটার হচ্ছে লেভেলড প্রাইস, ব্যাস এটাই হচ্ছে অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 7। কি বলেছে দেখো, এ ব্যাটসম্যান মেক্স এ স্কোর অফ 87 রান in the 17th innings, thus increases his average by 3. Find his average after 17th innings. ঠিক আছে, আচ্ছা তাহলে তুমি এখানে কাজ করো, তাহলে হচ্ছে গিয়ে একবারে যদি অ্যান্সারটা বের করতে চাও তাহলে লিখে নাও লেট হিজ এভারেজ আফটার 17th innings equals to x ধরেন x। তাহলে therefore according to the question দেখো সে হচ্ছে গিয়ে 17th ইনিংসে হচ্ছে 87 রান করেছে, তাতে তার এভারেজ হচ্ছে 3 বেড়েছে, মানে আগে তার এভারেজ কত ছিল, এক্স মাইনাস 3 ছিল। ঠিক আছে, তাহলে তার আগে ছিল 16টা ইনিংস, সেখানে এভারেজ কত ছিল, এক্স মাইনাস 3 ছিল আগে, প্লাস হচ্ছে গিয়ে 17 ইনিংসে 87 রান করেছে, মোটের উপর তাহলে হয়েছে তাহলে 17x, ব্যাস। এখান থেকে আমরা এক্সের ভ্যালু বের করবো, যা হবে সেটাই অ্যান্সার, কারণ হচ্ছে আফটার 17th ইনিংস আমরা এভারেজ ধরেছিলাম এক্স। তাহলে এখান থেকে সিম্পলিফাই করো, তাহলে হচ্ছে কি তোমার এখানে 16x মাইনাস 48 প্লাস 87 ইকুয়াল টু হচ্ছে 17x, আর 17x শুধু এক্স একদিকে নিয়ে গেলে সব শুধু এক্স ইকুয়াল টু 87 থেকে 48 বাদ দিয়ে দাও, মানে হচ্ছে কি ধরো 50 থেকে 87 মানে হচ্ছে 37, আর এদিকে 2 মানে হচ্ছে কি 39, এক্সের ভ্যালু হচ্ছে কি 39। দেয়ারফর হিজ এভারেজ আফটার 17 ইনিংস হচ্ছে কত না, হচ্ছে কি 39, এটা অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 8। বলছে 10 years ago the average age of a family of 4 member was 24. Okay, 2 children having been born with the age difference of 2 years, the present average age of the family is the same, the present age of the younger child. আচ্ছা দেখো 10 বছর আগে, ঠিক আছে, যে 4 জন ফ্যামিলি মেম্বার ছিল তাদের এভারেজ ছিল 24 ইয়ার্স, তাহলে তখন টোটাল এজ কত ছিল সেটা বের করে নিই। ঠিক আছে, 10 years ago total age of the family equal to 4 into 24 মানে হচ্ছে কি 96। ওকে, এবারে প্রেজেন্ট টোটাল এজ, অফ দ্য ফ্যামিলি কত না, এখন বর্তমানে আরও 2 জন জন্ম নিয়েছে মানে 6 জন, এখনও এভারেজ সেই 24 আছে, তাহলে 24 6 144। ওকে, এত ইয়ার্স। ওকে, এবার এইখান থেকে এই 144 থেকে
আমরা প্রেজেন্টলি আগের যে 4 জন যারা ছিল তাদের এজটা বাদ দিয়ে দেবো, তাহলে আমরা ওই 2 জন ছেলের নতুন যে 2 জন হয়ে যে জন্ম নিয়েছে তাদের টোটাল এজটা পেয়ে যাব। এবার দেখো এটা ছিল এই 96টা 10 বছর আগে তাদের টোটাল বয়স ওই 4 জনের, তাহলে এরপরে 10 বছর পরে মানে আরও তাদের 10 করে 4 জনের 40 বছর যোগ হবে। তাহলে এখান থেকে তাহলে হচ্ছে গিয়ে একবারে আমরা করছি দেয়ারফর টোটাল এজ অফ দ্য না প্রেজেন্টলি লিখে দাও, প্রেজেন্টলি টোটাল এজ অফ দ্য 2 চিলড্রেন ইকুয়াল টু কী হবে 144 থেকে আমরা বাদ দেবো কত না এই যে 96 10 বছর আগে তাদের টোটাল 4 জনের টোটাল বয়স ছিল, তারপরে আরও সবার 10 করে বেড়েছে, 4 জনের 10 করে বেড়েছে, ব্যাস সেটা বাদ দিলেই যা হবে সেটা হচ্ছে গিয়ে বর্তমানে ওই যে 2 জন চাইল্ড তাদের টোটাল বয়স পেয়ে যাব। ঠিক আছে, তাহলে 96-এর সঙ্গে আরও 40 মানে 9×6=15, সরি 9×4=13 মানে 136, 144 মাইনাস 136, তাহলে হচ্ছে গিয়ে কত না 8 বছর। ওকে, তাহলে 8 ইয়ার্স। এবার এই 8 ইয়ার্স আবার বলেছে দেখো তাদের হচ্ছে এজ ডিফারেন্স হচ্ছে ছিল 2 ইয়ার্স। ঠিক আছে, এবার তাদের মধ্যে তুমি একজনের ছোটোর বয়স চেয়েছে, তাহলে সেখানে ধরে নাও লেট দ্য এজ অফ দ্য ইয়ঙ্গার অফ দ্য youngest child কত না এক্স ধরে নাও, তাহলে দেয়ারফর এক্স প্লাস আর যে হচ্ছে গিয়ে ওল্ডার তার বয়স কত হবে এক্স প্লাস 2 হবে, তাহলে এই দুটোর যোগফল 8 বছর হবে। সেখান থেকে তোমরা এক্স ইকুয়াল টু পেয়ে যাবে, তাহলে 2x ইকুয়াল টু দেখো 6 মানে x ইকুয়াল টু 3, তাহলে অ্যান্সার দেয়ারফর দ্য এজ অফ দ্য youngest child is 3 years. ওকে, এটাই হবে অ্যান্সার। এরপরে আসি কোশ্চেন নাম্বার 9। বলছে এ ম্যান সিটিং ইন এ ট্রেন হুইচ ইজ ট্রাভেলিং অ্যাট 50 km/h অবজার্ভস এ গুডস ট্রেন traveling in opposite direction takes 9 seconds to pass him. If the goods train is 280 meter long, find its speed. মানে গুডস ট্রেনের স্পিড বের করতে বলেছে। আচ্ছা দেখো এখানে একটু লেখো দেখো অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন, এখানে রিলেটিভ ভেলোসিটির ম্যাটার আসবে কারণ দুটোই হচ্ছে গতিশীল। ঠিক আছে, ওই ট্রেনে বসে থাকা যে লোকটা, হ্যাঁ মানে এখানে দেখো গুডস ট্রেন একটা পয়েন্টকে পাস করবে, কেন কি একটা ম্যানকে পাস করবে, সেই ম্যানটা ওই ট্রেনে বসে আছে, ওই ট্রেনের গতিবেগ কত 50 km/h, মানে ওই লোকটার গতিবেগ 50 km/h, আর এই ট্রেনটা গতিশীল অপোজিট দিকে। তাহলে এখানে তাহলে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন রিলেটিভ ভেলোসিটি সিটি অফ দ্য মানে কার সেইটা বলে দিতে হবে, অফ দ্য গুডস ট্রেন অ্যান্ড দ্য ম্যান সিটিং ইন এ ট্রেন which is traveling at 50 km/h ইকুয়ালস টু কী হবে দেখো টোটাল ডিস্টেন্স কভার করেছে কত 280, মানে ট্রেনটা নিজের দৈর্ঘ্য পাস করেছে 9 সেকেন্ডে পাস করেছে, ব্যাস সেইটা এত মিটার পার সেকেন্ড। ওকে,
তাহলে একে আমরা কিলোমিটার পার আওয়ারে কনভার্ট করতে হবে। 280/9 ইন্টু, দেখো উপরে কি 280 মিটার, সেই মিটারকে কিলোমিটার করতে হলে নিচে কত দিয়ে ভাগ করতে হবে না 1000 দিয়ে ভাগ করতে হবে। আর এখানে 9 হচ্ছে সেকেন্ড, সেকেন্ডটাকে ঘন্টায় কনভার্ট করতে হলে কত দিয়ে ভাগ করতে হবে 3600 দিয়ে ভাগ করতে হবে। তাহলে উপরে গিয়ে গুণ হয়ে যাবে এটা উল্টো করে। ওকে, শর্টকাট নিয়মে আমরা করি কত 18/5 করে দিই, কিন্তু এখানে 18/5 লিখে দিলে হবে না কিন্তু, হ্যাঁ এইভাবে লিখতে হবে। তাহলে ইকুয়ালস টু হচ্ছে গিয়ে তোমার ওটাকে কাটাকাটি করবে, দেখো 3টে শূন্য কেটে গেল, 3টে শূন্য কেটে গেল, 9 4 36, তাহলে 28 4 112 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে গিয়ে তোমার রিলেটিভ ভেলোসিটি। দেয়ারফর তাহলে স্পিড অফ দ্য গুডস ট্রেন, স্পিড অফ দ্য গুডস ট্রেন ইকুয়াল টু 112 মাইনাস 50 ইকুয়াল টু হচ্ছে 62 কিলোমিটার পার আওয়ার। ওকে, এটা অ্যান্সার। এরপরে আসি কোশ্চেন নাম্বার 10। দেখো কি বলেছে, বলেছে এ ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক ইন 10 days, বি ইন 15 days, দে ওয়ার্ক টুগেদার ফর 5 days, দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ক ইজ ফিনিশড বাই সি ইন 2 more days. ইফ দে গেট ₹3000 as wages for the whole work, what are the daily wages of A, B, C respectively in rupees? ঠিক আছে, দেখো কোশ্চেনটা একটু বড় আছে, আমি বলবো পরীক্ষায় এই টাইপের কোশ্চেন অ্যাভয়েড করে যেতে। হ্যাঁ, তাও যেহেতু দিয়েছে আমরা কিভাবে সলভ করব সেটা একটু দেখে নিই। ওকে, আচ্ছা, এর হচ্ছে ইন্ডিভিজুয়াল টাইম দেখো 10 days, বির হচ্ছে গিয়ে 15 days। এবার তারা দুজনে 5 দিন কাজ করেছে, তাহলে তারা টোটাল কত কাজ করেছে সেইটা বের করে নেব। সেইটা 1 থেকে বাদ দিয়ে দেবো, যেটা পড়ে থাকবে যত অংশ সেইটা হচ্ছে গিয়ে সি 2 দিনে কমপ্লিট করে। তাহলে সেখান থেকে সি হচ্ছে টোটাল ওয়ার্কটা একা কি কত দিনে কমপ্লিট করে সেটা বের করে নিতে পারবো। তারপরে এবার সেখান থেকে ওয়ার্ক ডান রেশিও চলে আসবে, ওয়েজ রেশিও ইত্যাদি ইত্যাদি চলে আসবে। ঠিক আছে, তাহলে প্রথমে তাহলে ইন 5 days এ আর বি কতটা করে আমরা দেখে নিই। বা একবারে আমরা করতে পারি, যেহেতু অঙ্কটা বড় একটু ছোট করে আমরা একবারে করতে পারি। লেখো therefore সি ডু ইন 2 days ইকুয়াল টু, তাহলে এক অংশ হচ্ছে টোটাল কাজ, বি এ হচ্ছে 5 দিন করেছে, বিও 5 দিন করেছে, তাহলে এ 5 দিনে কত করেছে 5-এর 10 অংশ, আবার বি কত করেছে 5-এর 15 অংশ। আচ্ছা, এটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তাহলে 5-এর 10 প্লাস 5-এর 15। ওকে, এইটা হচ্ছে গিয়ে তোমার, এইটা হচ্ছে গিয়ে সি 2 দিনে করে। তাহলে এটার থেকে বের করে নাও কত হচ্ছে, এখানে হচ্ছে গিয়ে 5 একে 5, 5 2 10, 5 একে 5, 5 3 15, তাহলে হচ্ছে 1-এর 2 প্লাস 1-এর 3 মানে হচ্ছে গিয়ে তোমার 5-এর 6, 1 মাইনাস 5-এর 6 মানে হচ্ছে গিয়ে 1-এর 6, তাহলে 1-এর 6 পার্ট অফ দ্য ওয়ার্ক। ওকে, তাহলে সি হচ্ছে 2 দিনে করে কত 1/6 পার্ট অফ দ্য ওয়ার্ক। তাহলে দেয়ারফর সি অ্যালোন কমপ্লিট দ্য ওয়ার্ক ইন কত, তাহলে এখানে হচ্ছে গিয়ে 2 ইন্টু হচ্ছে 6/1 মানে হচ্ছে গিয়ে তোমার 12 days ইন 12 days। ওকে, এবার দেয়ার টোটাল 1 day's ওয়ার্ক, টোটাল ওয়ার্ক ডান ইন 1 day ইকুয়াল টু কত হবে, দেখো এ করে তোমার একদিনে 1-এর 10 অংশ, বি করে 1-এর 15 অংশ, আর সি করে কত 1-এর 12 অংশ। তাহলে এই টোটালটা যোগ করলে যা হবে সেটা হচ্ছে গিয়ে তোমার অ্যান্সার। দেখো তোমাদের এদের এলসিএম কত হবে না হচ্ছে গিয়ে তোমার 60 হবে এলসিএম। ওকে, আর এখানে হচ্ছে কি 10 6 60
আর হচ্ছে গিয়ে 10 6 আর হচ্ছে গিয়ে 15 4 6 4 10 আর 12 5 60 মানে হচ্ছে গিয়ে 15, মানে 15/60 মানে হচ্ছে গিয়ে 1/4 1/4 পার্ট, এত পার্ট অফ দ্য ওয়ার্ক। ওকে, পার্ট, এগুলো একটু লিখতে হবে আমি জায়গা শর্টেজের জন্য, এত পার্ট অফ দ্য ওয়ার্ক। ওকে, অফ দ্য ওয়ার্ক, এই হলো। তাহলে তারা মানে একদিনে কতটা করে, 1/4 পার্ট অফ দ্য ওয়ার্ক, তাহলে টোটাল তাদেরকে কত টাকা দেওয়া হয়েছে, 3000 টাকা। তাহলে একদিনে 3 জনের যে ওয়েজ টোটাল কত, এই 3000-এর 1/4, ঠিক আছে। এবার সেইটা হচ্ছে গিয়ে তাদের ওয়েজ রেশিও। হ্যাঁ, তাহলে এখান থেকে অলসো দেয়ার ডেইলি ওয়েজ রেশিও, কত হবে? দেখো, প্রতিদিনে যে যত বেশি কাজ করবে সে তত বেশি টাকা পাবে। তাহলে এ করে 1/10 অংশ, বি করে হচ্ছে গিয়ে 1/15 অংশ, সি করে হচ্ছে গিয়ে 1/12 অংশ। ব্যাস, এটাই হচ্ছে কি তাদের ডেইলি ওয়েজেস রেশিও হবে। 60 দিয়ে যদি গুণ করে দিই, 10 6 60, 15 4 60 আর 12 5 60, এটাই হচ্ছে গিয়ে তাদের ডেইলি ওয়েজেস রেশিও। ঠিক আছে, এবার তাহলে হচ্ছে গিয়ে এইচ ডেইলি ওয়েজ, এইচ ডেইলি ওয়েজ, এবার যেটা বের করতে বলেছিল আমাদের অ্যান্সার, ওয়েজ ইকুয়াল টু কত হবে? দেখো, টোটাল হচ্ছে গিয়ে 3000 টাকা, ঠিক আছে। তার 1/4 অংশ হচ্ছে গিয়ে একদিনে তারা 3 জনে মিলে পায়, এইটা হলো। ইন্টু হচ্ছে এর পার্ট কত, হচ্ছে গিয়ে 6-এর 6 4 10 5 15, এত অংশ, ব্যাস এত টাকা। তাহলে রুপিস দিস, তাহলে এটাকে সিম্পলিফাই করলে যা হবে সেটা অ্যান্সার। দেখো, 15 4 60, 6 5 30, তাহলে হচ্ছে গিয়ে 5 6 30, মানে 300 টাকা। তাহলে রুপিস 300। তাহলে প্রতিদিন কত টাকা পায়? 300 টাকা করে পায়। সিমিলারলি 20 ডেইলি ওয়েজ কত হবে না, হচ্ছে গিয়ে রুপিস 3000 ইন্টু 1/4 ইন্টু হচ্ছে গিয়ে তোমার কত, 4/15। ওকে, তাহলে হচ্ছে গিয়ে ইকুয়াল টু হচ্ছে গিয়ে রুপিস 200। আর হচ্ছে সির ডেইলি ওয়েজেস ইকুয়াল টু রুপিস 3000 ইন্টু 1/4 ইন্টু হচ্ছে গিয়ে 5/15। ওকে, তাহলে ইকুয়াল টু রুপিস 250। ব্যাস, এই তিনটেই হচ্ছে গিয়ে অ্যান্সার। ওকে, আমি বলবো এই টাইপের কোশ্চেন অ্যাভয়েড করে যাবে পরীক্ষা, কিন্তু অনেক টাইম লাগবে এগুলো। ওকে, করতে পারলে ভালো, কিছু ব্যাপার নেই। হ্যাঁ, এরপরে এসে কোশ্চেন নাম্বার 11। দেখো কি বলেছে, বলেছে রাম গেটস 3 মার্ক, রাম গেটস 3 মার্ক ফর ইচ রাইট সাম অ্যান্ড লুজ 2 মার্ক ফর ইচ রং সাম। মানে কি, একটা কোশ্চেন যদি সে ঠিক করে তাহলে +3 পায়, আর যদি একটা ভুল করে তাহলে -2 পায়, নেগেটিভ মার্কিং যেহেতু। হি অ্যাটেম্পটেড 35 সামস অ্যান্ড অবটেন 60 মার্কস। তাহলে টোটাল সে 35টা কোশ্চেন অ্যাটেম্প্ট করেছে, তাতে সে 60 মার্কস পেয়েছে। দ্য নাম্বার অফ সামস অ্যাটেম্পটেড কারেক্টলি ইজ, ঠিক আছে। এটা যদি আমরা এমনি অবজেক্টিভ ওয়েতে করতাম তাহলে কীভাবে করতাম, লিঙ্ক আপ বা হচ্ছে গিয়ে তোমার মিক্সার অ্যালিগেশন মেথড অ্যাপ্লাই করে দিতাম। এখানে তো সেটা করা যাবে না, তাহলে এখানে ধরে নিই লেট হি অ্যাটেম্পটেড, দেখো যেটা চেয়েছে সেটাকে এক্স ধরে নাও, ঠিক আছে। অ্যাটেম্পটেড এক্স সামস, মানে এক্সটা সাম কারেক্টলি, অ্যান্ড তাহলে বাকি কটা হবে, 35 - x, 35x এত সাম wrongly। ওকে, তাহলে এবারে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন ATQ, অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন তাহলে এক্সটা সাম প্রতিটা 3 মার্ক করে পেয়েছে, তাহলে এক্সটা আগে লিখছি ইন্টু +3 হবে। হ্যাঁ, +3 লেখো, +3।
আর প্লাস বাকি হচ্ছে গিয়ে 35 মাইনাস এক্স। এই কোশ্চেনগুলো সে রং অ্যাটেম্প করেছে, সেই জন্য নেগেটিভ মার্কিং হয়েছে, -2 করে এগুলোতে হয়েছে। মোটের উপর সে 60 মার্কস পেয়েছে। ব্যাস এখান থেকে এক্সের ভ্যালু বের করবো, তাহলে সেটাই হচ্ছে অ্যান্সার। ওকে, তাহলে আর এখানে দেখো 3x হবে, আর ওইদিকে -2x, মানে হচ্ছে কি টোটাল 5x। তাহলে 5x ইকুয়াল টু একবারে কত হবে দেখো, এখানে হচ্ছে গিয়ে তোমার 35 দিয়ে 70, মানে হচ্ছে গিয়ে তোমার 35 দিয়ে 70 -70, ওইদিকে গেলে +70 হবে, 7 6 13 মানে 130। ঠিক আছে, 7 6 13, হ্যাঁ 130। ঠিক আছে, এখানে তো তোমার 3x আর এটা হচ্ছে +2x মানে 5x, ঠিকই আছে। 35 2 হচ্ছে 70 মানে -70, তাহলে হচ্ছে 60 60 120, 10 30 130। তাহলে এখান থেকে দেয়ারফর x ইকুয়াল টু 5 কাটো, 5 2 10 26। তাহলে দেয়ারফর হি attempted 26 questions, 26 sums correctly. Okay, correctly. একটা কথা লেখা আছে দেখবে যে নিট অ্যান্ড ক্লিনের জন্য কিন্তু প্রতিটা কোশ্চেনে 4 মার্ক করে পাবে। সেই জন্য তোমাদের লেখা কিন্তু হাতের অক্ষর খারাপ হোক কিন্তু যেন স্পষ্ট বোঝা যায়। ঠিক আছে, সেইভাবে করে লিখবে, বেশি কাটাকুটি করবে না। ওকে, তাহলে এখানে অ্যান্সার হলো এটা। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 12 অ্যান্ড ফাইনাল কোশ্চেন। কি বলেছে দেখো, বলেছে দ্য ক্যাপ্টেন অফ এ ক্রিকেট টিম অফ 11 মেম্বার্স is 26 years old and the wicket keeper is 3 years older. If the ages of the two are excluded, the average age of the remaining player is 1 year less than the average of the whole team. What is the average of the team? তাহলে ধরে নাও এখানে এভারেজ অফ দ্য টিম হচ্ছে গিয়ে তুমি x ইয়ার ধরে নাও। হ্যাঁ, লেট দ্য এভারেজ এজ of the team is x years. ওকে, এবার তাহলে একবারে করতে পারো। therefore according to the question দেখো তাহলে টোটাল হচ্ছে গিয়ে তোমার 11 জন। ঠিক আছে, তাহলে 11 জনের টোটাল বয়স কত হবে, 11 ইন্টু এক্স। ওকে, এবার সেখান থেকে তোমার এই যে কে মানে ক্যাপ্টেন আর উইকেট কিপার তাদের বয়স দুটো বাদ দিয়ে দাও। ঠিক আছে, দেখো ক্যাপ্টেনের বয়স কত, 26 year old অ্যান্ড দ্য উইকেট কিপার ইজ 3 year older দ্যান দ্য ক্যাপ্টেন, মানে হচ্ছে গিয়ে তার হচ্ছে গিয়ে 29। ওকে, এই দুটো দেখো এখানে 11 জন থেকে 2 জন বাদ চলে গেল, পড়ে থাকলো কজন, 9 জন। ঠিক আছে, সেই 9 জনের বয়স দেখো এই যে বলেছে না, দ্য এভারেজ অফ দ্য রিমেইনিং প্লেয়ার্স ইজ 1 year লেস দ্যান দ্য এভারেজ অফ দ্য হোল টিম। তাহলে এইটা কত হবে, এক্স -1। ব্যাস এখান থেকে এক্সের ভ্যালু বের করে যা হবে সেটা অ্যান্সার। ওকে, তাহলে আর এখানে 11x ওই দিক থেকে 9x মানে আলটিমেটলি 2x ইকুয়ালস টু, এখানে দেখো তোমার 26 দিয়ে 52 53 54 55, হ্যাঁ 55 -55, ওদিকে গেলে হচ্ছে গিয়ে তোমার +55, 55 থেকে 9 বাদ দিয়ে দাও। ঠিক আছে, তাহলে হচ্ছে গিয়ে 46। ওকে, তাহলে দেয়ারফর x ইকুয়াল টু 23। তাহলে অ্যান্সার কি হলো, দেয়ারফর এভারেজ অফ দ্য হোল টিম is 23 years। বুঝছে, এই হলো আমাদের অ্যান্সার। ওকে, এবারে এইগুলো আমি তোমাদেরকে ভালো করে কিভাবে লিখতে হবে সেটা আমি লিখে রেখেছি, সেগুলো স্ক্রিনশটগুলো তোমরা নিয়ে নিতে পারো। দেখো 1 নম্বর কোশ্চেন এরকম ছিল। ঠিক আছে, তোমরা এইভাবে লিখে করতে পারো, আমি এখানে সুন্দর করে লিখে দিয়েছি টাইপ করে, এটা দেখে নিও। ওকে, এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। 2 নম্বর কোশ্চেন দেখো, এইটা তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। 3 নম্বর কোশ্চেন, এটা স্ক্রিনশট নিয়ে নিও। 4 নম্বরের এটা স্ক্রিনশট। 5 নম্বরে এটা স্ক্রিনশট নিয়ে নাও।
6 নম্বরে এটা স্ক্রিনশট নিয়ে নাও, 7 নম্বরের এটা স্ক্রিনশট নিয়ে নাও, 8 নম্বর কোশ্চেনের এটা স্ক্রিনশট, এটা 9 নম্বরের স্ক্রিনশট নিয়ে নাও। কোশ্চেন নাম্বার 10th বড় ছিল সেটা এইভাবে করতে হবে, তারপরে 11 and 12। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। আশা করি ভালো লাগলো, অনেক কিছু শিখতে পারলে। তাহলে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলে যদি নতুন হও এই টাইপের ভিডিও যদি পেতে চাও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো। ওকে, ভালো থাকবে, বাই।